নমস্কার বন্ধুরা, অনির গল্পকুটিরে সকলকে জানাই স্বাগত। আমি অনিন্দিতা। আজ আমি যে ছোট গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো তার নাম ফসল তোলার দিনে। গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। শুরু করছি আমার আজকের নিবেদন। খাবার টেবিলের ধারে 5খানা চেয়ারে বসা 5 জনের 5 জোড়া বিরক্তি চাপা অসহিষ্ণু চোখ চশমার আড়াল থেকে, চশমা সকলের চোখেই, ঘন ঘন টেবিলের শীর্ষস্থানে গৃহকর্তার জন্য নির্দিষ্ট খালি চেয়ারটার দিকে এবং সামনের ঘরের খোলা দরজাটার দিকে দৃষ্টিক্ষেপ করে চলেছে। আর ওই চলার সঙ্গে সঙ্গে সে দৃষ্টি আরো অস্থির অসহিষ্ণু হয়ে উঠছে। ব্যাপারটা কি? কি হলো আজ সুরঞ্জনের? কত সময় লাগাচ্ছেন স্নান করতে, খেয়াল করছেন না। কেবলমাত্র বাড়ির লোকেরাই নয়, একজন নিমন্ত্রিত অতিথিও এখনো পর্যন্ত অভুক্ত, আর সকলেই সুরঞ্জনের জন্যই অপেক্ষা করছে। ছুটির দিনের দুপুরে বাড়ির সবাই একসঙ্গে খাবে, এ বিধিটা এই সংসারে এখনো বলবৎ, যা দেখলে সংসার সদস্যদের ব্যক্তিগত বন্ধুজনেরা অবাক না হয়ে পারে না। বিশেষ করে কাবেরীর বাপের বাড়ির দিকের ওরা বলে, পারিস ও বাবা, প্রত্যেকেরই জীবনে নিজস্ব কিছু কাজ থাকে, থাকে নিজস্ব প্রোগ্রাম, অ্যাডজাস্ট করিস কি করে? কাবেরী সুগঠিত ওষ্ঠাধারে জিওগ্রাফি বদলে ফেলে বলে, কি করে করি তা তো দেখতেই পাও। একটা রবিবারের দুপুরে তোমাদের কাছে খেতে আসতে পারি না। মানেটা কি বলতো? মানে আবার কি? একটা পচা ভাপালু সেন্টিমেন্ট। এ নাকি ওনাদের 3 পুরুষের ট্র্যাডিশন। কাবেরী পরের মেয়ে বলেই যে বলে তা নয়, ঘরের মেয়ে সুদামাও ওই ব্যবস্থায় অতিষ্ঠ। ছুটির দিনে ভোরবেলা সুখের পানসি ভাসিয়ে দিয়ে সে আর সুদামা কোথাও বেড়াতে চলে গেল, যেখানে সেখানে খেলো, যেখানে সেখানে ঘুরল, সন্ধেবেলা বাড়ি ফিরল। একদিনও এমন একখানা রোমাঞ্চময় কল্পনাকে রূপ দেবার উপায় নেই। তেমন কিছু করলে, অর্থাৎ ট্র্যাডিশন ভঙ্গ করলে, বাবা আহত হবেন। যেন পৃথিবীতে যারা কিছুদিন আগে এসেছে, আহত হবার একমাত্র অধিকার শুধু তাদেরই। তাই মেনে নিতে হচ্ছে। অতএব প্রত্যেকটি ছুটির দুপুরে টেবিলের ধারে শীতেশটাকেও ডেকে এনে বসাতে হচ্ছে। না বসাতে পারলে পুরো দিনটাই যে আলুনি লাগবে। শীতেশেরও অবশ্যই তা আপত্তি দেখা যায় না, ভালো মন্দ খেতে সে ভালোই বাসে। তাছাড়া শুধু তো মেয়ে সুদামারই নয়, মা দেবযানীরও যে ওই ডেকে আনার ব্যাপারে দারুণ আগ্রহ। সুদামা যদি বা বলে, সব দিনই বা এর সময় হবে কেন মা? ওর নিজস্ব কোনো প্রোগ্রাম থাকতে পারে না? মা উড়িয়ে দিয়ে বলেন, তুই থাম তো, লাঞ্চের জন্য কিছুটা সময় তো রাখতেই হয়, নাকি হয় না? নিজের বাড়ির টেবিলে বসতো, না হয় এ বাড়ির টেবিলে বসবে, এই তো। মেয়ে যে স্রেফ তার ভাবি বরের দর বাড়াতেই ওর আপত্তিটুকু করে, সেটা বোঝবার মতো বুদ্ধি যে দেবযানীর আছে, তা বুঝেও সুদামা ওই দাম বাড়ানো ভাষাটা ব্যবহার করে। তবে আজ করেনি। আজ কি একটা বিশেষ পর্বের বিশেষ ছুটি, অতএব রান্নাঘরেও বিশেষ পর্ব, আর প্রায় নিত্য অতিথি হলেও ভাবি জামাতা হিসেবে শীতেশের বিশেষ নিমন্ত্রণ। রান্নার লোকের উপরও কাবেরী বিলিতি ম্যাগাজিন থেকে শেখা বিশেষ কি সব পদ বানিয়েছে, এবং দেবযানী দেশি মেনুকে প্রাধান্য দিতে পায়েস টায়েস কত সব যেন করেছেন। সমস্ত প্রস্তুত, টেবিল গমগম করছে, বিবিধ আহার্যের বিচিত্র সৌরভে বাতাস রমরম করছে। টেবিলের ধারে এসে বসে পড়া ব্যক্তিদের হাত এবং জিভ নিষ্ফিস করছে। আর আজকেই কিনা সুরঞ্জনের এই ব্যবহার। স্নানের ঘরে ঢুকেছেন তো ঢুকেছেনই, মাথা কাটা যাচ্ছে দেবযানীরই, যা চিরকালই গিয়ে আসছে। ওই মানুষটির জন্য প্রতিনিয়তই তো অন্যের কাছে মাথা কাটা যায়। সংসারের কোনো ব্যাপারে এতটুকু অ্যাডজাস্ট করে নেবার ক্ষমতা নেই সুরঞ্জনের, অথবা ইচ্ছাই নেই। বাড়ির কর্তা হিসেবে যে এটা তার একটা বিশেষ দায়িত্ব, সেটা মানতেই চান না। অথচ বেচারি দেবযানী, যে কোনো গোলমেলে উল্টোপাল্টা পরিস্থিতি আসুক না কেন,
দেবযানী অবিরত তার তালে তাল দিয়ে চলে, এখনো পর্যন্ত সংসার সঙ্গীতের তাল ভঙ্গ হতে দেননি। কিন্তু ক্রমশই যেন ব্যাপারটা দুঃসাধ্য হয়ে উঠছে। বিশেষ করে সীতেশ নামক বটগাছাটি পরিবারভুক্ত হয়ে ওঠে পর্যন্ত। অবশ্য দেবযানীর এই ভাবি জামাইটি নির্গুণ কিংসুক নয়, রীতিমতো ফরেন ঘুরে আসা ছেলে, কাঁধ ঝাঁকিয়ে কথা বলতে পারে এবং ইংরেজি শব্দ কণ্ঠকিত বাংলায় যখন কথা বলে চমৎকার কৌশলে একটা অবাঙালি সুলভ টান আরোপ করতে পারে। তাছাড়া খেলনা মটরের মতো হালকা ছোটোখাটো হলেও যখন নিজের সেই লাল টুকটুকে মটরখানা ড্রাইভ করে আসে যায়, দেখে মনে হয় ওর চাকার তলার সমস্ত মাটিরই মালিকানা সত্ত্ব সীতেশ সেনের। কথাই চৌকস, মেজাজ তরাজ, সর্বোপরি ভোজন রসিক, যেটা নাকি রমণী মনোরঞ্জক হতে হলে প্রধান দরকার। সীতেশকে নিত্যি না ডাকলে কাবেরীর ইংরেজি ম্যাগাজিনের পৃষ্ঠার দ্রৌপদীর ফিচারটা তো কাজেই লাগতো না। যেমন সুরঞ্জন, তেমনি তার ছেলে সুব্রতর তো কথার মাত্রাই হচ্ছে, রোজ রোজ এমন রিচ খাওয়া কি ঠিক? শুনলে মাথা জ্বলে যায় কাবেরীর। তবে আজ সুব্রত সে পাপে পাপী নয়, বরং খেতে বসেই বলেছে, উফ, দারুণ গন্ধ বার করেছ তো, নতুন এক্সপেরিমেন্ট বুঝি? কিন্তু সেই নতুন এক্সপেরিমেন্টের দারুণ মুরগির কারি ক্রমশই উষ্ণতা হারাচ্ছে এবং সেই উষ্ণতাটা অন্যত্র গিয়ে জমা হচ্ছে। অনবরত দরজাটার দিকে তাকাতে তাকাতে ক্লান্ত দেবযানী সহসা বলে ওঠেন, তোরা না হয় বাপু আরম্ভ করে দে, উনি যা করছেন। আরম্ভ করে দেবার ইচ্ছে সকলেরই হচ্ছিল, কিন্তু চট করে তো আর সেই ইচ্ছের বাতাসে পাল তুলে এগিয়ে যাওয়া যায় না। কাবেরী বিরক্তিভাবে বলে, কি যে বলেন। আরেকটু পরে সুদামা বলে ওঠে, না, মায়ের প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে মনে হচ্ছে, এখনো তো বাপির ছায়াও দেখা যাচ্ছে না। সুব্রত চেয়ারটাকে একটু টানাটানি করে শব্দ তোলে, যাতে বাথরুমের মধ্যে সারাটা পৌঁছয়। বেখেয়ালি লোকটার খেয়াল হয় এরা টেবিলে অপেক্ষা করছে, কিন্তু তাতেও কাজ হলো কই। অবশ্য এখন এই প্রতীক্ষার প্রহরে সেকেন্ডকে মিনিট এবং মিনিটকে ঘণ্টাখানেক তুল্য লাগছে, তাহলেও দেরিটা মাত্রাহীন। অতঃপর সুব্রত এতক্ষণ মনে মনে যা ভাবছিল সেটাই সশব্দে উচ্চারণ করে বসে, আশ্চর্য, চিরকাল একরকম গেল, বরাবর দেখছি প্রত্যেকটি ব্যাপারে বাবা এইরকমই রেসপন্সিবল। কথাগুলো অবশ্য দেবযানীর উদ্দেশ্যেই, কারণ সুরঞ্জনের ব্যাপারে আর কাকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে দেবযানী ব্যতীত। কিন্তু দেবযানীর অসহায় মুখ থেকে কোনো কথা বার হবার আগেই তার পুত্রবধূর আত্মস্থ মুখ থেকে শান্ত দৃঢ় একটি বাণী উচ্চারিত হয়, ক্রিটিসিজমের বদলে বরং বাথরুমের দেওয়ালে একটা ঘড়ি টাঙিয়ে রাখবার ব্যবস্থা করো। দেবযানী কৃতজ্ঞ হতে যাচ্ছিলেন, হঠাৎ থেমে গেলেন। সেই অবসরে সুব্রত অসন্তুষ্ট ভঙ্গিতে বলে উঠল, শুধু কি বাথরুমের ব্যাপারে? সেদিন নীরেনবাবুর মেয়ের বিয়েতে যেতে কি করলেন মনে নেই? আমাদের সকলের হয়ে গেল, বাবা আর তৈরি হয়ে উঠতে পারলেন না। শেষে হুকুম হলো, তোমরা যাও, আমি পরে বাসে যাচ্ছি। কি মুখোজ্জ্বল আমাদের! অথচ নীরেনবাবুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বাবারই বন্ধু। দেবযানী ওদের মতো ঠিক চেয়ারে গা এলিয়ে বসে পড়েননি, বসছিলেন, উঠছিলেন। এখন উঠে গিয়ে পাখার রেগুলেটরকে শেষ সীমান্তে ঠেলে দিয়ে ফিরে এসে বসে পড়ে বলেন, তোমরা আমার মেজাজের সমালোচনা করো, দেখো কি মানুষ নিয়ে চিরজীবন ঘর করে এলাম আমি। কাবেরী মৃদু হেসে বলে, তা বটে, মাঝে মাঝে আপনার সহ্য শক্তির তারিফ না করে পারা যায় না। সুদামাও ফোড়ন কেটে ওঠে, ও মা, আমায় যদি তোমার অবস্থায় পড়তে হতো কোন কালে ডিভোর্স স্যুট আনতাম, ভাবা যায় না। সুব্রত আরও একবার অসহিষ্ণু দৃষ্টিপাত করে সহসা টেবিলের ওপর একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, বাস্তবিক এরকম সেলফ সেন্টার্ড লোক কম দেখা যায়। জীবনে কখনো অন্যের সুবিধা অসুবিধার দিকে তাকিয়ে দেখলেন না। কাবেরী মুচকি হেসে বলে, আয়নায় নিজের মুখটা দেখো, তুমিও এরকমই হবে, টেন্ডেন্সি যখন ট্র্যাডিশন বজায় রাখার দিকে।
এখনো এলো না বাপি? সুদামা প্রায় চেঁচিয়ে ওঠে। এতক্ষণ সীতেশ ঘন ঘন দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে টেবিলের ওপর আঙুলের টোকা মেরে মেরে কোনো একটা সুর সৃষ্টি করবার চেষ্টা করছিল। এখন কাঁধটাকে একটু বিশেষ ভঙ্গিতে বাঁকিয়ে বলে উঠল, স্ট্রেঞ্জ। সুদামা হতাশ গলায় বলল, আমাদের সিনেমার শোটা ঠিক কটায়? 2:45 না 3টে? সীতেশ উত্তর দিল না, শুধু মুখভঙ্গিতে মনে হলো কে জানে। কাবেরী বলল, 3টেই অবশ্য, তবে তাতেও মিস করতে হবে মনে হচ্ছে। কাবেরীদেরও যাবার কথা। সীতেশ নেমন্তন্নর বদলে সিনেমা দেখায়। সুদামা ভাবিবরের ব্যঙ্গ কৌতুক মিশ্রিত মুখের দিকে কটাক্ষে তাকিয়ে বলে ওঠে, মা, তুমি একবার খোঁজ নাও দেখি বাপি বাথরুমে ঘুমিয়ে টুমিয়ে পড়লো কিনা। সীতেশ এখন অলস ভঙ্গি ত্যাগ করে সোজা হয়ে বলে উঠল, তাই জান, আমিও ভাবছিলাম একবার দেখলে হতো। স্ট্রোক ফোক হলো না তো? অনেক সময় বাথরুমে টুমেই। স্ট্রোক? সে আবার কি? শব্দটায় সকলেরই মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। শুধু দেবযানী শক্ত গলায় বলে উঠলেন, কেন ভাবছ? ওসব কিছু না, অকারণ দেরি করাই তোর স্বভাব। দ্রুত পায়ে সামনের ওই দরজাটা দিয়ে ভিতরে ঢুকে গেলেন মনের মধ্যে নিরুচ্চার একটা প্রার্থনা নিয়ে, ভগবান, সেই রকমই যেন কিছু একটা হয়, ওরা এসে যেন সেই রকমই কিছু একটা দেখে। হ্যাঁ, এই প্রার্থনাই করে বসলেন দেবযানী। অথচ কোনোদিনই তিনি সুরঞ্জনের দুশ্শীলা, অসাধী, অপতিব্রতা স্ত্রী নন। তবু হঠাৎ এমন একটা ভয়ঙ্কর প্রার্থনা করে বসলেন। কিন্তু ভগবান আবার কবেকার প্রার্থনায় কর্ণপাত করে থাকেন, তাই এখন এই অন্যায় অসঙ্গত প্রার্থনায় করবেন কর্ণপাত? দেবযানীর কথাই ঠিক হলো, সত্যিই কিছুই ঘটেনি সুরঞ্জন মুখার্জি নামক প্রৌঢ় পদস্থ ব্যক্তিটির। পদস্থ তো বটেই, কর্মক্ষেত্রে সসম্ভ্রম সমীহে তার নাম উচ্চারিত হয়। এই প্রাসাদতুল্য বাড়ি, বাড়ির এই সাজসজ্জা, আসবাবপত্র, এই সমারোহময় সংসার যাত্রা পদ্ধতি, সবই তো তার অবদান। তবু লোকটাকে নির্বোধই বলবো, না হলে সারা জীবন যাদের পদপাতের পথটা সুগম করে দেওয়ায় জীবনের ধ্যান জ্ঞান করে এসেছেন, এখন প্রৌঢ়ত্বের সীমায় এসে বুদ্ধির দোষে তাদের কাছেই প্রতি পদে অপদস্থ হচ্ছেন, অথচ যেন তাতে কোনো বিকার নেই। এটাই তো অসহ্য দেবযানীর। তাই না সহসা এমন একটা কটু প্রার্থনা করে বসা। কিন্তু সত্যি হলোই বা কি সুরঞ্জনের? আসলে কিছুই না। সুরঞ্জন শুধু শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ সময়ের সীমা হারিয়ে ফেলে অনেক পিছনে দৌড় দিয়েছিলেন। দৌড়াতে দৌড়াতে সেই কোন দূর একটা গ্রামের বাড়ির একটা চালা ঘরের সামনের দাওয়ার ধারে, যেখানে দীর্ঘদিনের নিষ্ঠুর গ্রীষ্মের পর বহু প্রার্থনার বৃষ্টি এসেছে সমারোহ করে। আকাশে বাতাসে সদ্য ভেজা মাটির সোদা গন্ধে সেই সমারোহের রোমাঞ্চ। চালাটার উপর বৃষ্টির ফোঁটা পড়ছে টকাটক করে, চালার ধার বেয়ে সেই জল ঝরছে ঝড় ছড়িয়ে। ওই জলধারার নিচে একটা ছোট ছেলে প্রায় ছাগলছানার মতো লাফঝাপ করতে শুরু করে দিয়েছে। ছেলেটার পরনে শুধু একটা খালি বাঁধা ইজের, গা খালি। সেই মুক্ত দেহটাকে নিয়ে সে নেচে লাফিয়ে, মুখ তুলে, চোখ বুজে, হাত পেতে, মাথা ঝাঁকিয়ে ওই নবধারা জলকে স্বাগত জানাচ্ছে। বৃষ্টির ধ্বনির সঙ্গে সঙ্গে ধ্বনিত হচ্ছে তার উল্লাস ধ্বনি। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে। ওই স্থান, কাল আর পাত্রটার সঙ্গে সুরঞ্জনের কি কোনো সম্পর্ক আছে, নাকি সুরঞ্জন শুধুই দর্শক? অতীতের একটা হারিয়ে যাওয়া দৃশ্য হঠাৎ কি জন্যে কে জানে চোখের সামনে ভেসে উঠেছে তার। কেন? গ্রীষ্মের তাপদগ্ধ দেহের উপর শাওয়ারের ছিদ্র থেকে ঝরে পড়া জলধারার সঙ্গে ওই চালা ঘরের ছাঁচতলার জলধারার কোনো সাদৃশ্য আছে? ছাঁচতলা, ছাঁচতলা, ছেঁচতলা।
কথাটার আসল মানে কি সুরঞ্জন জানেন না, সেই ছোট ছেলেটাও জানতো না, শুধু শুনতো যখন তখনই। সেই তখনও শুনতে পেল। ওই চালাঘরটা থেকে একখানা খুন্তি হাতে নিয়ে এক বর্ষীয়সী বেরিয়ে এসে খ্যানখ্যানে গলায় বলে উঠলেন, মুখ পড়া ছেলে, ছেচ তলার জলে কেন, ছেচ তলার জলে কেন? মহিলার চুল ছাটা, গলায় কণ্ঠি, পরনে খাটো তসর থান, ছেলেটার পিসি। এর প্রতাপে নাকি সারা পাড়া থরহরি কম্প, কিন্তু ছেলেটা বোধ করি আরও দুধে। তাই বলে ওঠে, কি হয় ছেচ তলায়? কি হয় দেখবি, যখন কো কো করে জ্বর আসবে তখন বুঝবি ঠেলা। চালাঘরটা যে রান্নাঘর তা বোঝা যাচ্ছে। পিসির পিছন পিছন বেরিয়ে আসেন একটি তরুণী বধূ, তার হাতে একটি ছোট গামলা, হয়তো চাল ধোবার। তরুণী, ওই তো ওইটুকুন ছেলের মা। এসে হাসি হাসি মুখে ওই দুরন্ত নর্তনের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলে, জ্বর আসবে কেন ঠাকুরজি, প্রথম বৃষ্টির জলে তো ঘামাচি মরে যায়। তা জানি বউ, তুমি আর আমায় জ্ঞান দিতে এসো না। ভিজবে ভিজুক, উঠোনের মাঝখানে গিয়ে ভিজুকে না, ছেচ তলার জলে কেন, ওতে শনির দৃষ্টি লাগে, সে জ্ঞান আছে? শনির দৃষ্টি? এখন তরুণীর ব্যাকুল কণ্ঠ ঝলসে ওঠে। খোকা, উঠোনের মাঝখানে গিয়ে ভেজ বাবা, পিসির কথা শুনতে পাচ্ছিস না? ভগবান জানেন শুনতে পাই কিনা, ব্যবহার দেখে তো বোঝা যাচ্ছে না। সেই ছাঁচ তলার জলই দুহাত পেতে ধরে ধরে ছিটোতে ছিটোতে বলে চলে, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। রবিবার সকালে বৃষ্টি, এর থেকে আমাদের আর কি আছে? সুরঞ্জনের বাড়িতেও ওই রকম একটা ছোট ছেলে আছে, কিন্তু সে কি কোনো মেপে মেপে ধান দেবার প্রতিশ্রুতি দিয়ে বর্ষার প্রথম মেঘকে আবাহন জানায়? এখনকার কোনো ছেলেই? ওদের মায়েরা ভাবতে পারে ছোট্ট ছেলেটাকে নবধারা জলে স্নান করবার জন্যে মুক্তাঙ্গনে ছেড়ে দিচ্ছে। কতক্ষণ যেন ওই ধারাযন্ত্রের নিচে দাঁড়িয়েছিলেন সুরঞ্জন, সময়ের জ্ঞান নেই। একসময় যন্ত্রটা বন্ধ করে মোটা তোয়ালে দিয়ে গা মাথা মুছে নিতে থাকেন। আর আশ্চর্য, ওই নরম দামি তোয়ালেটা আস্তে আস্তে যেন একখানা আধ ময়লা গামছা হয়ে যায়। গামছাখানার জায়গায় জায়গায় ফুটো, একটু যেন হলুদে হলুদে গন্ধ, হয়তোবা হলুদের ছোপও আছে একটু আধটু। তার মানে রান্নাঘরের হাত মোছা গামছাখানা নিয়েই ছেলেটাকে ঘষে ঘষে মুছে শুকনো করে তুলছিল মা। কি আশ্চর্য সুন্দর সেই ছেঁড়া ময়লা গামছাখানার স্পর্শ! সে স্পর্শ যেন বহু যুগের ওপার থেকে ভেসে এসে সুরঞ্জন নামক প্রৌঢ় ব্যক্তিটিকে নিবিড় বেষ্টনে বেঁধে অবশ নিথর করে দেয়। এরপর একটা উদ্বেগ ব্যাকুল কণ্ঠ, শিগগির খাবার দালানে চলে যা, জ্যাঠামশাইয়ের বোধহয় পুজো হয়ে গেছে। জ্যাঠামশাই অবশ্য ছেলেটারই, মায়ের নয়। তার পুজো হয়ে যাবার খবরটা একটা বিশেষ নির্দেশবাহী। রবিবার দিন গৃহের গৃহকর্তা, ওই ছেলেটার বাবার বর্দা, বাড়ি শুদ্ধ সকলকে নিয়ে একত্রে খেতে বসেন। অবশ্য মহিলারা বাদে। মহিলারা পুরুষের সঙ্গে খেতে বসেছেন এমন হাস্যকর দৃশ্যের কথা তখন কেউ কল্পনাও করতে পারত না। তবে ছোট্ট ছোট্ট মেয়েগুলো এই মহান অধিকার থেকে বঞ্চিত হয় না। তাদের পিঁড়িগুলো পাতা থাকে দালানে। দালানের এ হদ্দ ও হদ্দ জুড়ে দুষার পিঁড়ি পাতা। উপর দিকের লাইনে বড় বড় ভারী ভারী পিঁড়ি, নিচের দিকের লাইনে ছোটখাটোরা। কিন্তু একসঙ্গে গিয়ে বসতেই হবে, বাধ্যতামূলক। যেমন বাধ্যতামূলক ছিল সন্ধ্যারতির সময় গৃহদেবতার মন্দির চাতালে গিয়ে জমায়েত হওয়া। জ্যাঠামশাইয়ের জমিদারি সেরেস্তার কাজ, অতএব পুজোটা রোজই কাজ সারা, শুধু ছুটির দিনেই মন বসিয়ে পুজো। সেদিন স্নান সেরে সেই যে ঠাকুর ঘরে ঢোকেন কর্তা, বেরোবার নাম করেন না যেন। ছোট ছেলে মেয়েগুলোর বাড়তিনেক মুড়ি চাল ভাজা খাওয়া হয়ে যায়, ফাঁকে ফাঁকে শশাটা, কলাটা, ফুটিটা, পেঁপেটা,
নিদেন পক্ষে আচার, আমসত্ত্ব, কয়েদবেল মাখা। তবু পেটের মধ্যে খাণ্ডবদাহন হতে থাকে। আর ঠাকুর ঘরের মধ্যে এতক্ষণ বসে থেকে কি সুখ পান জ্যাঠামশাই, তাই নিয়ে গবেষণা চলতে থাকে, অবশ্য বড়দের কান বাঁচিয়ে। সেদিন কানটা ফসকালো। ভিজে ইজের ছেড়ে একটা লাল ফুলপার ছহাতি ধুতি নিয়ে কোমরে জড়াতে জড়াতে ছেলেটা বলে ওঠে, জ্যাঠামশার পুজো হয়ে গেছে, হাতি হয়েছে, এখনো 7 ঘন্টা পুজো করবেন, জানি না জানো। কথাটা শেষ হতে পায় না, আবার রান্নাঘর থেকে সেই ছাটা চুল খাটো তসর বেরিয়ে আসেন এবং তার তীব্র তীক্ষ্ণ গলা সদ্য বৃষ্টিক্ষান্ত ভিজে বাতাসকে কেটে কেটে আকাশে ওঠে। কি বললি রে মুখ পোড়া, জ্যাঠামশাইয়ের কাজের ব্যাখ্যা না? খবরদার, যদি আর কোনোদিন শুনি, জিভ সেলাই করে দেব। গুরুজনের কথাই টিটকিরি, খুব শিক্ষে হচ্ছে। নেহাত ছুঁতে পারছি না তাই, নইলে এ গালের মাংস ও গালে চালিয়ে দিতাম। লঘু পাপে গুরুদণ্ড? না, পাপটা গুরুতরই, গুরুজনের সম্পর্কে সমীহহীন উক্তি। এ পাপের ওজন কম। ছেলেটা মনে মনে বলে, ভাগ্যিস ছুঁতে পারো না। ওই একটাই সুবিধে ছেলেগুলোর, ভগবানের আশীর্বাদ স্বরূপ, নইলে নির্ঘাত বাড়িশুদ্ধ ছেলেমেয়ের গালে কপালে পোড়ানো খুন্তির ছ্যাঁকার দাগ আঁকা থাকতো, আর অনেক সময় তাদের গালের মাংস স্থানান্তরিত হতো। কিন্তু ওই দোর্দণ্ড প্রতাপ পিসি, যার মেজাজের সামনে দাঁড়ানো শক্ত, তাকে কি ওই ছেলেটা ভালোবাসত না? না, স্মৃতি সে সাক্ষ্য দেয় না। পিসির জন্য প্রাণের মধ্যে অনেকখানি জায়গা। দৈবাত কখনো পিসি তীর্থে তীর্থে গেলে দিনগুলো আলুনি মনে হতো, বুকটা ফাঁকা ফাঁকা লাগতো। পিসি যেবার কেদার বদ্রি গিয়েছিল, রান্নাঘরের দরজার পিছনে খড়ি দিয়ে 30টা দাগ কেটে রেখেছিল ছেলেটা। রোজ একটা করে দাগ মুছে ফেলত। আর পিসি যেদিন ফিরল, মনে হলো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, রোদের রং হিরে, কোথায় যেন একটা শূন্যস্থান ভরন্ত ভরাট হয়ে গেছে। অথচ পিসি যখন তাকে বকতে শুরু করত, মায়ের মুখের দিকে তাকাতে সাহস হতো না। কি জানি কি দেখবে সেখানে। সেদিনও তখন তাকায়নি মায়ের মুখের দিকে। পিসি যখন ওর গালের মাংসের জায়গা বদল করার সংকল্প ব্যক্ত করেছিল, আর যখন ছেলেটা পরিত মরি করে গিয়ে দেখল খাবার দালানে দুসারি পিঁড়ির শীর্ষবিন্দুতে যে পশমের ছাটা চুলের আসনটি পাতা থাকে, সেটি তখনও তার শোভা সৌন্দর্য নিয়ে দেদীপ্যমান, মালিক এসে সে আসন পরিগ্রহণ করেননি, তখন তার মুখে যে হাসির বিদ্যুৎ খেলে গেল, সেটা আর কারো চোখে না পড়ুক, মার চোখে পড়ল, এবং সে বিদ্যুতের ঝলসানি সেখানেও দেখা গেল। তবে ছেলেটা দেখতে পেল না, কারণ সেটা তো অবগুণ্ঠনের অন্তরালে। ওই আসনের দুপাশে আরও 2খানি কার্পেটের আসন, অত সৌন্দর্যময় না হলেও বাড়ির মহিলাদের শিল্পকর্মের নমুনা বিকশিত করছে, সেই সঙ্গে তাদের সৌজন্য। একটিতে নকশার মধ্যে লেখা স্বাগত, অপরটিতে বসুন। ওই দুটি হচ্ছে জ্যাঠামশাইয়ের 2 কনিষ্ঠ ভ্রাতার, ছেলেটার বাবার আর কাকার। তারা দালানের ধারের দাওয়ায় পায়চারি করছেন। দাদা আসার আগে আসনে বসে পড়ার মতো বেসহবত কাজ করার কথা ভাবতেই পারেন না। দালান জুড়ে ছোট বড় মাঝারি অনেক ছেলে মেয়ে, এরা সবাই ওই ছেলেটার নানা সম্পর্কের দাদা দিদি, বয়সে বেশ খানিকটা বড় 2 ভাগ্নেও। প্রায় সকলেই বাঁ হাতটা দিয়ে পেটটা চেপে ধরে ডান হাতটা বাড়িয়ে পাতের মালপত্তর ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখে তুলে পরীক্ষা করে দেখবার দুঃসাহস নেই, তাহলে তো পুরো দালানটাই উচ্ছিষ্ট হয়ে যাবে। দীর্ঘ প্রতীক্ষা অন্তে অবশেষে সেই নয়ন মনোহর মূর্তির দেখা মিলল। দীর্ঘোন্নত শরীর, পরনে সাদা ধপধপে থান ধুতি, গলায় তেমনি ধপধপে পৈতের কোছা, কপালে একটি রক্তচন্দনের টিপ, পায়ের উপর গুল বসানো খড়ম। ওকে দেখা মাত্রই দাওয়ায় পায়চারিরত 2জন তাড়াতাড়ি এসে দালানে ঢোকেন এবং দাদার আসন পরিগ্রহণের পর
আসন গ্রহণ করেন। ওনাদের তিনজনের থালার ধারে পাশে নানা সাইজের বাটির সারি, ঘি থেকে দই পর্যন্ত পৌঁছবার সিঁড়িই বলা চলে। বাকি সকলের থালার পাশে একটি মাত্র করে বাটি, যার মধ্যে শোভা পাচ্ছে ডাল। বাকি সব পাতে পরিবেশিত হবে। ওদের পাতের ওই বিপুল সমারোহের ওপর আবার ছিটকে ছিটকে এসে পড়বে পিসির রান্নাঘরের পুরের ভাজা, পোস্তর বড়া, ছ্যাঁচা আমড়ার টক, গিমে শাক, ছেচকি, ধোকার ডালনা। পিসির নিত্য অরুচি, কাজেই তার রান্নাঘরে 12 মাস মুখরুচির আয়োজন। তা সেসব তো ভাইদের ভাগনা দিয়ে খাওয়া যায় না। ছেলে মেয়েগুলোর ঘ্রাণেন্দ্রিয় কি ওইসব সুগন্ধে উদ্বেল হয়ে উঠত না? উঠত অবশ্যই, কিন্তু তার বেশি নয়, প্রত্যাশা করতো না কিছু। ওই কার্পেটের আসনে উপবিষ্টদের কি খুব স্বার্থপর ভাবত তারা? ছিছি, ওই ভাষাটাই তো জানা ছিল না তাদের। আর ওরা ওরা বিবেকের দংশনে পীড়িত হতেন না? ওই ছোট ছেলেটা পরে বড় হয়ে ভেবে দেখেছে, মনে হয়েছে হতেন না। ওরা জানতেন সারা জীবন রোদে জলে মাঠে খেটে ওদের এখন ফসল ঘরে তোলার দিন এসেছে। সেদিনটিকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করবেন না? তাতে নিজেদের স্বার্থপর ভাববেন কেন? সকলেরই তো দিন আসবে। তা নইলে ওদের মুখের রেখায় অমন প্রসন্নতা আসতো কি করে, ললাটে অমন প্রশান্তি? বাথরুমের দেওয়ালে ঘড়ি নেই, তবে বড় আয়না ঝোলানো আছে। সেদিকে তাকালেন সুরঞ্জন। সদ্য স্নান স্নিগ্ধ ললাটের দিকে তাকাতে গেলেন। হঠাৎ বন্ধ দরজায় জোর টোকা পড়ল। চমকালেন সুরঞ্জন। বহুদূর থেকে স্খলিত হয়ে আসা ত্রস্ত গলায় বললেন, কে? এখন দেবযানীর দ্রুত উত্তপ্ত মন্তব্য শোনা গেল, কি হলো তোমার? চান করতে এসে ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলে নাকি? সুরঞ্জন ধীরে সুস্থে আলনা থেকে পাট ভাঙা পায়জামা আর গেঞ্জি পরে নিয়ে দরজাটা খুললেন। আর যেন একটা অপরিচিত মূর্তি দেখে অবাক হয়ে যাওয়ার মতো তাকিয়ে দেখলেন। দেবযানীর গোলগাল ডাবরের মতো মুখটা উত্তেজনায় আরও গোল হয়ে উঠেছে। কাবেরী সুদামার দেখা দেখি ইদানিং যে টেপ ব্লাউজ পরতে শুরু করেছেন দেবযানী, তার টেপের দুপাশ থেকে চাপ মাংসের ডেলা যেন ফেটে পড়তে চাইছে। রঙিন ছাপা শাড়ির হালকা আঁচলটা বুক থেকে প্রায় খসে পড়েছে, তাই বুকটার ভয়ঙ্কর ওঠাপড়াটা দারুণভাবে চোখে পড়ছে। অবাকই হলেন সুরঞ্জন। কে? একে তিনি চেনেন নাকি? দেবযানী বিরক্ত গলায় বলেন, এমন অবাক হচ্ছ যে? চিনতে পারছো না মনে হচ্ছে? ওহো, দেবযানী। এ তার স্ত্রী দেবযানী মুখার্জি। এর সঙ্গে দীর্ঘদিন যাবৎ এক অচ্ছেদ্য অবেধ্য বন্ধনে বন্দী হয়ে পড়ে আছেন সুরঞ্জন। অদ্ভুত তো, বিশ্বাস হচ্ছে না যেন কথাটা। তোয়ালে দিয়ে হাতের চেটোটায় শেষ মোছা মুছতে মুছতে সুরঞ্জন বলেন, কি ব্যাপার? ব্যাপার আমার না তোমার? অদ্রবর্তীদের কান বাঁচিয়ে ফেটে পড়েন দেবযানী। কতক্ষণ বাথরুমে ঢুকেছ খেয়াল আছে? কাণ্ডজ্ঞান বলে কি কিছু আর নেই তোমার? সুরঞ্জন ভিজে চটিটা ছেড়ে পাপোশে পা মুছে দরজার বাইরে রাখা আলাদা চটিটা পায়ে গলিয়ে মৃদু হেসে বলেন, আর নেই? আগে ছিল তাহলে? থামো, ওরা সব সেই কখন থেকে বসে আছে। এই আজ থেকে প্রতিজ্ঞা, ছুটির দিনে সবাই একসঙ্গে খাবার ট্র্যাডিশন রক্ষায় আর কাজ নেই, যথেষ্ট হয়েছে। ছি ছি, এভাবে লোক হাসানো আমার একেবারে। কথা শেষ হয় না, সুদামার তীক্ষ্ণ স্বর ভেসে আসে, লেকচারটা বরং টেবিলে এসেই দিও মা, আর তো পারা যাচ্ছে না, আমরা আরম্ভ করে দিলাম। সুরঞ্জন চলে এলেন, খালি চেয়ারটাই বসলেন, আর আবার সেই অনুভূতিতে আক্রান্ত হলেন। এরা কারা? এদের সঙ্গে একত্রে খেতে বসেছেন কেন সুরঞ্জন? এরা কি তার আত্মীয়জন? ওই লাল টকটকে জামা পরা উৎকট চেহারার ছেলেটাকে
প্রায় রোজ রোজ সামনে নিয়ে খেতে বসতে হয় কেন সুরঞ্জনকে? কিসের দায়? আর এই আহ্লাদি মেয়ে যে ওই লোকটার সঙ্গে প্রায় লেপ্টে বসে থেকে আদুরে গলায় বলে উঠল, ও বাপি, কি নিষ্ঠুর তুমি! বৌদি স্পেশাল প্রোডাকশন মুরগির কারির সঙ্গে সঙ্গে আমরাও যে ঠান্ডা মেরে গেলাম। সুরঞ্জন কেন উত্তর দেবেন? কেন ওর এই আহ্লাদিপনায় আশ্রয় দেবেন? আর মিস্টার সুব্রত মুখার্জি, যিনি অতঃপর কাটা কাটা গলায় বলেন, বাস্তবিক বাবা, আমরা তো ক্রমশই ভীত হয়ে পড়ছিলাম। ওই বা কে সুরঞ্জনের? সুরঞ্জন কেন লজ্জিত হতে যাবেন ওর কাছে? সুরঞ্জন কেন ভুরুকুচকে বলবেন না, ভীত মানে? মানে আর কি? উৎকট পোশাক পরা লোকটা কাঁধের সেই বিচিত্র ভঙ্গিটি যা দেখে মুহুর্মুহু মূর্ছা যায় সুরঞ্জনের মেয়ে, আর সুরঞ্জনের আপাদমস্তক জ্বলে যায়। বলে ওঠে, টাইমটা এত বেশি ওভার হয়ে যাচ্ছিল যে ভয় হচ্ছিল। হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে টড়ে গেছেন নাকি? স্ট্রোক ফোক তো শুনি বেশিরভাগ বাথরুমে টুমেই। সুরঞ্জন ওই বর্বর মুখটার দিকে না তাকিয়েই খুব জোরে চেঁচিয়ে উঠলেন, শাট আপ! কিন্তু কেউ শুনতে পেল না। সুরঞ্জন চেয়ারটা উল্টে ফেলে দিয়ে এই অচেনা মুখগুলো থেকে ছিটকে চলে গেলেন। কেউ দেখতে পেল না। সবাই যা দেখতে পেল তা হচ্ছে সুরঞ্জন ঘাড় গুজে বসে নিঃশব্দে খেয়ে যাচ্ছেন, আর ভালো করে না মোছার দরুন তার ঘাড়ের চুলের আগা থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে গেঞ্জির পিঠটা ভিজিয়ে দিচ্ছে। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, ফসল তোলার দিনে। কেমন লাগলো আজকের গল্প এবং গল্প পাঠ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।